হ্যালো, আমি স্বস্তিক। গত ভিডিওতে আমি ডব্লিউবিসিএস প্রিলির দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ তৃতীয় আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরেকটি প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীদের মনে, ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের মনে একটা কনফিউশন তৈরি হয়েছে। প্রশ্নটা হলো যে হু অ্যামং দ্য ফলোয়িং পেড হিজ সোলজার্স ইন ক্যাশ, অর্থাৎ নিম্নলিখিত চারজনের মধ্যে কে তার সৈনিকদের নগদে বেতন দিতেন। অপশনসগুলো ছিল এই রকম: বলবান, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ইলতুৎমিশ। কনফিউশনটা তৈরি হয়েছে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলককে নিয়ে, কারণ এরা দুজনেই হিসেব মতো সৈনিকদের নগদে বেতন দিতেন। তাহলে আমরা কোন উত্তরটা নেব? এইটা হচ্ছে সমস্যা, এইটা হচ্ছে কনফিউশন। দেখো, এক্ষেত্রে আমার তো মনে হয় যে যেহেতু দুটো উত্তরই ঠিক, পিএসসির উচিত এই প্রশ্নটিকে বাতিল বলে ঘোষণা করা। সেটি করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এ বিষয়ে আবেদন করা যেতে পারে। এ বিষয়ে তোমরা ইমেল করতে পারো যখন উইন্ডো খোলা হবে। আমার মনে হয় উত্তরটা, যদিও পিএসসি যখন আনসার কি দেবে, আলাউদ্দিন খলজি করবে, কারণ আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম যিনি তার সৈনিকদের নগদে বেতন চালু করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার আগে সৈনিকদের সাধারণত ইকতা দেয়া হতো, কিন্তু আলাউদ্দিন খলজি তার সৈনিকদের নগদে বেতন দেওয়া শুরু করেন। আমরা এটা সকলেই জানি যে আলাউদ্দিন খলজি চতুর্দিকে তার সাম্রাজ্য বিস্তার করেন, বিশেষ করে তার পশ্চিম ভারত এবং দাক্ষিণাত্য অভিযানগুলি খুবই বিখ্যাত। ফলে তাকে তার সৈন্য দলের যে বহর বা যে আয়তন বা যে এক কথায় সৈনিকের সংখ্যা, সেটা বাড়াতে হয়েছিল। ফলে তাকে ঢেলে সাজাতে হয়েছিল সেনাবাহিনী, এবং তিনি মনে করেছিলেন যে নগদে বেতন দেওয়াটা অনেক সুবিধাজনক, এবং সেই অনুযায়ী তিনি নগদে বেতন দেওয়া চালু করেন। এ বিষয়ে আমরা যে কোনো বই কনসাল্ট করতে পারি, তবে আমি সতীশচন্দ্রের মিডিভাল ইন্ডিয়া, যেটা পুরনো এনসিইআরটির বই, যেটা পরে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান রিপ্রিন্ট করে, সেই বইয়ের কয়েকটা লাইন একটু পড়ে শোনাই। নগদে টাকা তো তিনি দিতেন, এটার জন্য কোনো বই থেকে হয়তো না পড়ে দিলেও চলে, কারণ বেশিরভাগ বইতেই এই তথ্যটা লেখা থাকে। কিন্তু এই ফাঁকে আমি একটা অন্য তথ্য দিই, যে কত টাকা বেতন আলাউদ্দিন খলজি তার সৈনিকদের দিতেন। টাকা না বলে অবশ্য টঙ্কা বলাটাই ভালো, তো সরাসরি পড়ে দিই বইটা থেকে। Realization of land revenue in cash enabled Alauddin to pay his soldiers in cash. He was the first sultan in the sultanate to do so. এবং তারপর তিনি যেটা বলছেন সেটা হলো সাওয়ার, মানে একজন অশ্বারোহী। সাওয়ার in his time was paid 238 tonkas a year or about 20 tonkas a month. তাহলে বছরে 238 বা মাসে মোটামুটি 20 টঙ্কা করে বেতন তিনি তার সৈনিকদের দিতেন। এই তথ্যটা আমরা সতীশচন্দ্রের বই থেকে পাচ্ছি, এবং এটা আমরা জানি যে যাতে সৈনিকদের কম বেতন দিলেও তারা তাদের সংসার বা নিজেদের খরচ চালাতে পারে, সেই জন্য তিনি নাকি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন, যেটাকে আমরা সাধারণভাবে অনেক সময় রেশনিং সিস্টেম বলে থাকি। এটা একটা বহু চর্চিত বিষয়, এটা নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়। একটা বিতর্কও আছে যে আলাউদ্দিন খলজি ঠিক কেন এই বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। তো একটি কারণ বলা হচ্ছে, সমসাময়িক সূত্র উল্লেখ করেই বলা হচ্ছে যে বিপুল সেনাবাহিনীর খরচ মেটানোর জন্যই তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, যাতে কম বেতন দিলেও সৈনিকরা তাদের নিজেদের খরচ, তাদের সংসার চালাতে পারে। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ অবশ্য এই ভিডিওতে নেই, কিন্তু তবু আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে, যেহেতু বাজার দর নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, রিফর্মসগুলোর মধ্যে একটা, তার সঙ্গে সৈনিকদের ক্যাশে বা নগদে বেতন দেওয়ার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, সেই জন্য আমি প্রসঙ্গটি তুললাম। এইবার আমি আরেকটি বইয়ের উল্লেখ করব, সেটি হচ্ছে অনিরুদ্ধ রায়ের বই। এটি একটি বাংলা বই। এই বইতে অনিরুদ্ধ রায় খুব পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে আলাউদ্দিন খলজি যে ব্যবস্থা করে গড়ে তুলেছিলেন, তার সৈনিকদের যেভাবে তিনি পরিচালনা করেছিলেন, বা তিনি তার সেনা বাহিনী যেভাবে তৈরি করেছিলেন, বা সেই ব্যবস্থাটা যেভাবে পরিচালনা করেছিলেন, সেটি কিন্তু পরবর্তীকালে
তুঘলকরাও মোহাম্মদ বিন তুঘলক বিশেষ করে সেটি অনুসরণ করে। তো সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে নগদে বেতনের যে প্রথাটি চালু করছেন আলাউদ্দিন খলজি, সেটা কিন্তু তুঘলকদের সময়, আমাদের এখানে মোহাম্মদ বিন তুঘলকের কথাটাই আলোচনা করতে হবে, মোহাম্মদ বিন তুঘলকের সময়ও সেটা কিন্তু প্রচলিত ছিল। তো আমি তার বই থেকে একটু পড়ি। 175 নম্বর পাতায় অনিরুদ্ধ রায় লিখছেন, কোনো অশ্বারোহী মাহিনা ও ঘোড়ার মূল্য দিয়ে আর্জ না আসলে তার চরম শাস্তি হতো। সৈন্যদের নগদ টাকায় মাহিনা দেয়া হতো, যার ফলে যুদ্ধমন্ত্রীর হাতে চাকরি বরখাস্তের ক্ষমতা ছিল। মন্ত্রী অবশ্য সাধারণত অশ্বারোহীর সেনাপতির মতামতকে গুরুত্ব দিতেন। আলাউদ্দিনের সময়ের দক্ষতা মুবারক শাহের সময়ে ছিল, তুঘলকরাও এই নিয়ম মেনে চলতেন। তো খুব পরিষ্কারভাবেই ইঙ্গিতটা রয়েছে যে মোহাম্মদ বিন তুঘলক নগদে টাকা দেবার প্রথাটি বা ইন জেনারেল যেভাবে আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনী গড়ে তুলেছিলেন সেই ব্যবস্থাটা অনুসরণ করেছিলেন। তো রেফারেন্স আমি আরও দিতে পারি। আমরা সাধারণত চাকরির পরীক্ষার জন্য যে ধরনের স্টাডি মেটেরিয়ালগুলো পড়ি, বিশেষ করে বাজারে যারা স্টাডি মেটেরিয়ালের বই পাবলিশ করেন বা এমসিকিউ এর বই পাবলিশ করেন, সেগুলোকে অনেক সময় আমরা খুব অথেন্টিক বলে যদিও মনে করি না, কিন্তু যারা খুব বড় প্রকাশক যেমন আরিহান্ত বা ম্যাগ্রো হিল এরকম যারা রয়েছেন, তারা আশা করা যায় যে ঠিকঠাক তথ্য তারা দিচ্ছেন। তো এবার আমি ফর এ চেঞ্জ এইরকমই একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, যে বইতে কিন্তু খুব পরিষ্কারভাবেই আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুঘলক একটা ছকের আকারে একদম তুলনা করে, যে আলাউদ্দিন খলজি কি করছেন এবং মোহাম্মদ বিন তুঘলক কি করছেন, একদম তুলনা করে দেখিয়েছেন যে কোথায় মিল রয়েছে কোথায় অমিল রয়েছে। যেরকম হয় একটা স্টাডি মেটেরিয়ালের বই চাকরির পরীক্ষার জন্য যেমন হয়, ঠিক সেই রকমভাবে তারা সুন্দর ছক কষে জিনিসটা দেখিয়েছেন। আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি এগুলো তোমাদের স্ক্রিনে চলে আসবে, তোমরা সেটা মনে করলে ব্যবহার করতে পারো। তো দেখো, প্রথমে বইটার নাম বলি। বইটা হচ্ছে আরিহান্তের সোশ্যাল সায়েন্স অ্যান্ড পেডাগজি, সিটেটের বই, ক্লাস 6 থেকে 8-এ। এটা হচ্ছে বেসিক্যালি একটা সিরিজের বই, সিটেট ক্র্যাকার তার বই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। তো সেখানে আমরা দেখব যে 65 নম্বর পাতায় স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, দেখো সেখানে খুব পরিষ্কারভাবেই একটা ছক করে দেওয়া হয়েছে, মেজার্স অ্যাডাপ্টেড বাই আলাউদ্দিন খলজি অ্যান্ড মোহাম্মদ বিন তুঘলক। তো বাঁ দিকে আলাউদ্দিন খলজিকে রেখে ডান দিকে মোহাম্মদ বিন তুঘলককে রাখা হয়েছে এবং তাদের যে কাজকর্মের একটা তুলনা দেওয়া হয়েছে। সেখানে দেখো 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আলাউদ্দিন পেড হিজ সোলজার্স স্যালারিজ ইন ক্যাশ রাদার দ্যান ইকতালস, হি কন্ট্রোল দ্য প্রাইসেস অফ গুডস ইন দিল্লি, যেটা আমি বললাম। আর মোহাম্মদ বিন তুঘলকের কলামে কি লেখা হচ্ছে? লেখা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক অলসো পেড হিজ সোলজার্স ক্যাশ স্যালারিজ, বাট ইনস্টেড অফ কন্ট্রোলিং প্রাইসেস হি ইউজড এ টোকেন কারেন্সি। তাহলে তিনি মূল্য নিয়ন্ত্রণ করেননি, বরং তিনি যে টোকেন কারেন্সিটা চালু করেন, যে প্রতীকী মুদ্রা চালু করেন, সেই প্রতীকী মুদ্রাকে তিনি মাহিনা দেবার ক্ষেত্রে বা বেতন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আবার আরেকটা বিতর্কিত অধ্যায় বটে, মোহাম্মদ বিন তুঘলকের যে একাধিক রিফর্মস বা যে পদক্ষেপ, যেগুলো প্রায় প্রত্যেকটাই ব্যর্থ হয়েছিল, তার মধ্যে এটা হচ্ছে একটা, অর্থাৎ প্রতীকী মুদ্রার প্রচলন। তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, কিন্তু এটা আজকের আলোচনার বিষয় নয়। তো খুব স্বাভাবিক, তিনি যখন প্রতীকী মুদ্রা প্রচলন করছেন, তিনি সেই প্রতীকী মুদ্রার মাধ্যমে বা টোকেন কারেন্সির মাধ্যমে তিনি তার সেনাবাহিনীর বেতন দিতেন। তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুঘলক দুজনেই নগদে তার সৈনিকদের বেতন দিতেন। আমি একাধিক বইয়ের রেফারেন্স দিলাম এবং আমার মনে হয় আমি এই রেফারেন্সগুলোর মাধ্যমে খুব পরিষ্কার করে দিতে পেরেছি যে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুঘলক এরা দুজনেই যেহেতু নগদে বেতন দিতেন, সুতরাং এই দুটো অপশানই ঠিক। দুটোর কোনো একটা দিলে ছাত্রছাত্রীরা, কেউ যদি আলাউদ্দিন খলজি দেয় বা কেউ যদি মোহাম্মদ বিন তুঘলক দেয়, দুটোর কোনো একটা দেয়া মানেই কিন্তু উত্তরটা সঠিক। কিন্তু এমসিকিউতে তো আমরা দুটো অপশান সঠিক বলে নিতে পারি না। সুতরাং আমার মতে
পিএসসির এই কোয়েশ্চেনটিকে, এই প্রশ্নটিকে বাতিল বলে ঘোষণা করা উচিত, যেহেতু দুটো অপশনই ঠিক। প্রশ্নটা এটা হওয়া উচিত ছিল, হু অ্যামং দি ফার্স্ট, অর্থাৎ নিম্নলিখিত চারজনের মধ্যে কে প্রথম নগদে বেতন দেওয়া চালু করেন। এইটা বললে আমার মনে হয় প্রশ্নটা ঠিকঠাক হতো, তার একটা মানে দাঁড়াতো, বা এই প্রশ্নটাও দেওয়া যেতে পারতো। সেক্ষেত্রে আলাউদ্দিন খলজি বা মোহাম্মদ বিন তুগলকের কোনো একজনকে সেক্ষেত্রে ড্রপ করতে হতো, অন্য একটা কোনো নাম দিতে হতো, তাহলেও এই প্রশ্নটা কিন্তু ঠিক থাকতো। তো বক্তব্যটা আমি পরিষ্কার করলাম। অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ক্ষেত্রে তাহলে কি করা যেতে পারে। তো আমার যেটা বক্তব্য আমি সেটা তুলে ধরলাম। এইবার তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য, যখন উইন্ডো ওপেন হবে, আগের দিনের দুটো প্রশ্ন এবং আজকের যে প্রশ্ন, তিনটে প্রশ্ন, আমার সাবজেক্ট হিস্ট্রি থেকে তিনটে প্রশ্ন, এবং অন্যান্য সাবজেক্ট থেকেও নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন নিয়ে এই ধরনের কিছু মানে কনফিউশন থাকতে পারে, বা প্রশ্নটা ভুল হতে পারে, বা অপশানে কিছু সমস্যা থাকতে পারে। তো সেইগুলো নিয়ে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য পিএসসিকে জানানো, এবং সেই অনুযায়ী পিএসসি নিশ্চয়ই বিগত দিনের মতন, বিগত বছরগুলোর মতো ব্যবস্থা নেবেন, প্রশ্নগুলোকে বাতিল করবেন বা কিছু একটা বলবেন। সেটা তাদের উপর নির্ভর করছে তারা কি করবেন। আমাদের দায়িত্ব, বা শিক্ষক হিসেবে আমার দায়িত্ব বিষয়গুলোকে পরিষ্কার করে তুলে ধরা, আমি সেটুকুই করলাম। তোমাদের দায়িত্ব হবে ইমেল করা, বাকিটা পিএসসি কি করবে সেটা তার।